তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। এর মাধ্যমে গণতন্ত্রহীনতার দিকে গেছে দেশ, বললেন অ্যাটর্নি। বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী, সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। পলাতক সবাইকে সরিয়ে দেয়া হলো স্থানীয় সরকার থেকে। 495 উপজেলা, 60 জেলা পরিষদ চেয়ারম্যান ও 323 পৌরসভার মেয়র দায়িত্বে প্রশাসক। কাছ থেকে 6টি গুলি খেয়েও বিস্ময়করভাবে বেঁচে আছেন মেরাদিয়ার আমির। 19 জুলাই শুধু ঢাকা মেডিকেলেই ভর্তি হয় গুলিবিদ্ধ 1212 জন। 2 নম্বর ওয়ার্ডের টয়লেটের পাশে একটা অজ্ঞাত রোগী গুলিবিদ্ধ। মানুষটা হলো বোভা। গুলি করার লোক প্রায় 2 থেকে 3 হাজার লোক। 2 থেকে 3 হাজার গুলি করার লোক এখানে আসছে। 2 থেকে 3 হাজার। 45 বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল ব্যক্তিরা নিরুদ্দেশ। এগুলো চালু করাই চ্যালেঞ্জ, জানালেন শিক্ষা উপদেষ্টা। গুরুত্ব দেওয়া হবে কর্মসংস্থান তৈরিতে। চাকরি স্থায়ীকরণ, বঞ্চনার অবসান সহ নানা ইস্যুতে রাজধানীর বিভিন্ন সড়কে নামছেন এত বছর নীরব থাকা অনেকে। তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, ভোগান্তি। গণ অভ্যুত্থান ব্যর্থ করতে এখনো ষড়যন্ত্র হচ্ছে। জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল। পাচারকৃত অর্থ ফেরাতে ইউর সহযোগিতা কামনা। সিরাজগঞ্জে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত, পালিয়েছে ট্রাক চালক। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রহীনতার দিকে গিয়েছিল বাংলাদেশ। হাইকোর্টে রিট করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 2 জন ভোটার, সাথে ছিলেন আরও কয়েকজন। শুনানি শেষে 8 সপ্তাহে রুল জারি করেন হাইকোর্ট। এতে বিবাদী করা হয়েছে 5টি পক্ষকে। 2011 সালের 30 জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এর মাধ্যমে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। তাছাড়া রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয় এই সংশোধনীতে। আর সে সময় রাজনৈতিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে 50 করা হয়। সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ বন্ধ করা হয়। বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যেই 291 ভোটে এই বিলটি পাশ হয়। বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী, সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার, জালিয়াতির মাধ্যমে। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মহিউদ্দিন মধুর কাছ থেকে। তিনি আদালত প্রাঙ্গণেই আছেন। মধু, 8 সপ্তাহের রুল আর এর পরবর্তী যে ধাপগুলো আছে এ সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। আরেকটি বিষয়ে অ্যাটর্নি তার বক্তব্যে আর কি বললেন? বৃষ্টির প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে এই সংশোধনীটির মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোটি পরিবর্তন করা হয়েছিল। আপনি ইতিমধ্যে বলেছেন কি কি পরিবর্তন এসেছে, কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটি নিয়ে আজকে নতুন করে রিটটি হয়েছে, যে রুলটি আসলো, সেটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। আপনি জানেন যে 2008 পর্যন্ত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। তার পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু হাইকোর্টের একটি রায়ের মধ্য দিয়ে আইন পাশ করা হলো, এবং এই যে আইনটি পাশ করা হয়েছে সংসদে, সেই আইনটি নিয়েই কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। কারণ এইখানে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটি সেটি ব্যাহত হচ্ছে। আপনি যে প্রশ্ন করেছেন যে অ্যাটর্নি কি বলেছেন, অ্যাটর্নির মূল বক্তব্য একটি ছিল যে এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্র ব্যবস্থাটাকে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে গেছে, যার কারণে ভোটের যে ব্যবস্থা, অর্থাৎ দলীয় সরকারের অধীনে যে ভোটটি হয়েছিল, আপনি জানেন ইতিমধ্যে 3টি সরকার নির্বাচন হয়েছে, যেটি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে তারা ভোট করেছে, এবং সেখানে বিএনপি আসেনি, এবং এক প্রকার সেখানে আওয়ামী লীগের ক্ষমতায় থেকে গেছে। যেই
প্রক্রিয়াটির মাধ্যমে আওয়ামী লীগ বারবার ক্ষমতা থেকে গেছে, সেই প্রক্রিয়াটিকেই এখন অবৈধ হিসেবে চ্যালেঞ্জ করা হয়েছে। হাইকোর্টের যে রুলটি দেওয়া হয়েছে সেখানে 8 সপ্তাহের মধ্যে আইন ও সংসদ বিষয়ক যে মন্ত্রণালয় আছে সেখান থেকে কিন্তু এটির ব্যাখ্যা দেওয়া হবে। হাইকোর্টের একটি ভ্যাকেশন বলা হয়, লম্বা সময় আছে 8 সপ্তাহ, সেই 2 সপ্তাহ ভ্যাকেশনের পর সেটি শুনানি হলে তার পরবর্তীতে আসলে কি হয় সংশোধনীটি সেটি এখন দেখার বিষয়। এখানে আরও যে বিষয়গুলো জড়িত রয়েছে সেটি কিন্তু এখন স্পষ্ট নয়, কারণ এই সংশোধনী যদি বাতিল হয়ে যায় তাহলে নির্বাচনগুলো বাতিল হয়ে যাবে কিনা। একই ইস্যুতে আমরা বেশ কয়েকটি রিটও দেখেছি আদালতে। বলাই চলে যে বিগত নির্বাচনগুলো নিয়ে প্রশ্নবিদ্ধতা তৈরি হয়েছে, হাইকোর্টের অবশ্য এটি প্রমাণিত হয়। বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন মধু, ধন্যবাদ জানাচ্ছি। 495 উপজেলার চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া আওয়ামী সরকারের আমলে নির্বাচিত 323 পৌরসভার মেয়র, 60 জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। 16 আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, পরিস্থিতি বিবেচনায় সরকার জনস্বার্থে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সাথে সেখানে প্রশাসক নিয়োগ দিতে পারবে। আর এমন বিধান রেখে স্থানীয় সরকারের সকল পর্যায়ে সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী নুরনবী সরকারের কাছ থেকে। নুরনবী, যারা এর আগে এসব পদে ছিলেন তারা কি পলাতক থাকার কারণেই অপসারণ করা হলো? এ বিষয়ে কি জানতে পারলেন একটু জানাবেন। ঢালাওভাবে সেটি বলা যাবে না পলাতক থাকার কারণে তাদেরকে অপসারণ করা হয়েছে। আসলে দেখুন, 5 আগস্ট যে সরকার পতন হয়েছিল সেটি কিন্তু রাজপথের আন্দোলন থেকে আসলে হয়েছিল। এরপরে স্থানীয় সরকারের অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা আগের সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন থেকে তারা এসেছে, সেই নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল। আবার অনেক জায়গায় শূন্য থাকার কারণে সেখানে আগেরকার সরকার প্রশাসক নিয়োগ দিয়েছিল। সব মিলিয়ে তাদের যে পরিস্থিতি, অর্থাৎ অনেকে অনুপস্থিত ছিলেন কিংবা কেউ আসেননি, কাজে যোগ দেননি, আবার অনেকে কাজে যোগ দিয়েছেন, সবকিছু মিলিয়ে একটা আইন না থাকার কারণে কিন্তু তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না, কারণ স্থানীয় প্রশাসনের কার্যক্রম পিছিয়ে পড়েছিল, স্থবির হয়ে পড়েছিল। সেখান থেকে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়ে একটি অধ্যাদেশ জারি করেছে রাষ্ট্রপতির মাধ্যমে। সেখান থেকে তারা বলেছে স্থানীয়, বিশেষ করে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা সবগুলোতেই তারা অপসারণ করতে পারবে এবং অপসারণ এর মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আস্তে আস্তে সবগুলোতেই কিন্তু প্রজ্ঞাপন আসতে থাকবে। সিটি কর্পোরেশনের বিষয়টি এখনো পর্যন্ত, অর্থাৎ মেয়রদের বিষয়টি ঢাকা, উত্তর, দক্ষিণ বা দেশের যে 12টি সিটি কর্পোরেশন রয়েছে সেগুলোতে কিন্তু অনুমোদন এখনো শুনেছি যে প্রধান উপদেষ্টার টেবিলে রয়েছেন, সেই সিদ্ধান্তগুলো শীঘ্রই আসতে পারবে। আর এটি বলা যাচ্ছে যে সরকার পরিবর্তনের ফলে এই ঘটনাটি ঘটেছে এবং নতুন করে আইনের মাধ্যমে এটি হয়েছে। যদিও তারা কোনো একটা পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এসেছিলেন, যদিও সেই নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল। বৃষ্টি, বিস্তারিত করে আপনি আমাদেরকে জানিয়েছিলেন, ধন্যবাদ। বেঁচে আছেন রামপুরায় নির্মাণাধীন ভবনের ছাদে ঝুলে থাকা গুলিবিদ্ধ আমির, যদিও 2 পা ভর্তি গুলির ক্ষত। মেরাদিয়ার ছোট্ট এক ঘরে শুয়ে সেরে ওঠার অপেক্ষায় জীবনের কঠিনতম সময় দেখা 18 বছরের আমির। গুলিবিদ্ধ যুবকের বেঁচে ফেরার সেই অবিশ্বাস্য গল্পটা জানবো সহকর্মী তাজনুল ইসলামের কাছ থেকে। ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। আতকে উঠেছিল সবাই, ওঠারই কথা। পুলিশের মুহুর্মুহু গুলি থেকে বাঁচতে প্রাণান্ত চেষ্টা ছিল তার। এমনকি নির্মাণাধীন ভবনের ছাদে লুকিয়েও গুলি থেকে রক্ষা হয়নি তার। 19 জুলাই উত্তাল ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ এই যুবক আমির হোসেন। মেরাদিয়ায় বসবাস করা এই সাহসী আমির কাজ করেন কফি শপে। বলছিলেন ভয়াবহ সেই স্মৃতি। বাসায় ফিরতেছিলাম, তারপর হঠাৎ করে আর কি গ্যাঞ্জামের মাঝখানে ঘুরে যায়। রাস্তা ওঠার পরে আর কি 2 সাইডে বিজিবির গাড়ি, পুলিশের গাড়ি আসতেছিল। সেই ভয়ে যায় আর কি আমি ছাদের উপর উঠছিলাম, বিল্ডিংয়ের ছাদের উপরে ওঠার পর তারপরে মনে করেন পুলিশ আমার পিছনে আর কি দৌড়াই গেছেন, যাই বলতেছে জাপ দেওয়ার জন্য। আমি জাপ না দিয়ে আর কি ঝুলেছিলাম। তারপর উপর থেকে গুলি করতেছে আর ভয় দেখাইতেছে যেন জাপ দেওয়ার জন্য। আমি জাপ না দিয়ে ঝুলেছিলাম, আরেকটা পুলিশ আর কি 3 তলায় যে আমাকে গুলি করছে পায়। এখনও সেই বিভৎসতার ছাপ তার চোখে মুখে। বলছিলেন 6 রাউন্ড গুলি করা হয়েছিল তাকে।
যে সময় গুলি করতেছে আমার, সেই সময় আমার শরীর হাত পা আর কি সব অবশ হয়ে গেছে যে আমি আর বাইচা ফিরতে পারবো না। তারপরও 3 ঘন্টা ছটফট করতেছি, তারপরে আর কি পানি করে চিৎকার করতেছি, পরে যে বাইরে গিয়ে আমাকে উদ্ধার করছিল। আমিরের বয়স সবে 18 পেরিয়েছে, যদিও তাকে ধরতে হয়েছে সংসারের হাল। এখনও এক বুক স্বপ্ন আর আশা নিয়ে বেঁচে থাকা তার। 2 ভাই কাজ করতাম, এখান থেকে আর কিছু আমার বোনের জন্য জমাইতাম, সেই টাকা দিয়ে আর কি অনেক চিকিৎসা চলতেছে। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন মাহারা আমির। স্বাভাবিক জীবনে ফিরতে দরকার আন্তরিক সহযোগিতা। সংসারে এখন আগে কিছু টাকা জমাইছিলাম আমার ভাইজিরে বিয়ে দেওয়ার জন্য, ওই টাকা দিয়ে চিকিৎসা চালাইতেছি, সংসারে কিছু খরচা করতেছি। অর্থহীন খুবই খারাপ, আমি জানি, আমার জানা সত্ত্বে এত পয়সা করি নাই, এবার মা নাই। এই যে নির্মাণাধীন যে ভবন, এই ভবনের 4 তলায় 19 জুলাই বিকেলে আশ্রয় নিয়েছিলেন আমির হোসেন। পুলিশ তাকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় আমির 3 ঘন্টা ওই ভবনে পড়েছিলেন। পরে একজন পথচারী তাকে উদ্ধার করে এই হাসপাতালে নিয়ে আসেন। আমি ওনাকে আস্তে আস্তে কাঁধে উঠাই, দেখি যে উনি চোখ মুখ বন্ধ করে দিয়েছে, উনি মারা যাচ্ছে। আমি ওনার গালের মধ্যে থাপুর দিয়ে যেন অ্যাটলিস্ট একটা কি হইলে ব্যথা পাইলে উনি যেন চোখটা অন্তত খোলা রাখে। তো আমি কাঁধে উঠাইয়া আমি কোনো রকম যে 3 তলা থেকে 2 তলায় নামাইছি। সেদিন আমিরকে উদ্ধার করা এই ব্যক্তির অভিযোগ, ভয়াবহ সেই বিপদেও গড়িমসি করেছে মেরাদিয়ার ফেমাস হাসপাতাল। ঢাকা মেডিকেলে যাওয়ার আগে গুনতে হয়েছে মোটা অঙ্কের বিল। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যমে রোজই আসে গাজা উপত্যকার খবর। প্রতিনিয়তই দেখতে পাই হাসপাতালে ঠাঁই হচ্ছে না গোলার আঘাতে ক্ষতবিক্ষত ফিলিস্তিনিদের। 19 জুলাই আমাদের দেশের ঢাকা মেডিকেলেও ওই পরিস্থিতি তৈরি হয়েছিল। দেশে যখন দমবন্ধ অবস্থা, সেই একদিনেই গুলিবিদ্ধ অন্তত 1200 আন্দোলনকারীকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। মর্গে লাশ রাখার জায়গা ছিল না, আর এমার্জেন্সিতে পা ফেলার জায়গা ছিল না। কারফিউর মধ্যেই রক্তের প্রয়োজনে সারা রাত চলে ছোটাছুটি। আমাদের সহকর্মী আখলাক সফা সেই চিত্র জানাচ্ছেন এবার। 19 জুলাই শুক্রবার, চতুর্দিকে গোলাগুলি, সংঘর্ষ। আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক। রামপুরা, বনশ্রী, প্রগতি সরণি, যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ, মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, উত্তরা সবখানেই আন্দোলনকারীদের উপর চলেছে নির্বিচার গুলি। হেলিকপ্টার থেকেও চালানো হয় গুলি। দূর থেকে স্নাইপারের এক একটি গুলিতে মুহূর্তেই প্রাণ যায় আন্দোলনকারীদের। কেন আমাদের গুলি করলো ভাই? আমরা বিচার চাই। হেলিকপ্টার দিয়ে গুলি ফায়ার করছে। এগুলো আমাদের 2টা বাচ্চা মারা গেছে, একটা 15 বছরের আর একটা 12 বছরের। এখনো গুলি করছে, 3 জন চোখের সামনে হাতে গুলি করছে, এখনো আসলো। এই যে আমার সামনে রক্তাক্ত অবস্থায়, এখনো রক্ত ফালানো। আর চলে তো আমার সাথে একটা লোক পোলার চোখে ঢুকে আছে। আহতদের নিয়ে আশপাশের বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করতে থাকে সাধারণ মানুষ। স্পটেই যারা প্রাণ হারান তাদের মরদেহ ঘিরে আরো উত্তপ্ত হয় পরিস্থিতি। যে আমার বাইরে গুলি করছে তার বিচার চাই, তার তো ফাঁসি চাই। আর ওরে আমার সামনে দেখতে চাই, ওর আটটা কে লেখা কাটছে না, ওর কি সন্তান নাই? এদের কোনো দয়া নাই ভাই। দুপুরের পর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আগে থেকেই সেখানে মরদেহ শখানেক। তার উপর প্রতি ঘন্টায় নতুন করে কত যে লাশ গিয়েছে তার হিসেব এখনো করা যায়নি। রামপুরায় আহতদের নিয়ে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন হাসান আল মাহমুদ। নিজেও আহত হন তিনি। কি দেখেছেন সেদিন ঢাকা মেডিকেলে? 102 নম্বরের 2 নম্বর ওয়ার্ডের টয়লেটের পাশে একটা অজ্ঞাত রোগী গুলিবিদ্ধ। মানুষটা হলো বোভা। ও ছেলেটা বোভা, কথা বলতে পারে না। হ্যাঁ, এর ছবি আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন যে এর ছবিটা এখানে আছে। আমি ছবিটা তুলে নিয়ে আসছি। ওকে দেখার কেউ নাই। জীবিত মৃত্যু, জীবিত মৃত্যু। মানুষের হাহাকার, হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে, শত শত লাশ আসতেছে এরকম। এবং যে আমি আপনাদের লাশের কথা বলি, তাদের কারো এখান থেকে গুলি হয়ে এখানে ভাড়াইছে, কারো কান থেকে এপাশে ভাড়াইছে, কারো চোখ থেকে এপাশে ভাড়াইছে, মানে কারো হাতে, কারো মুখে, কারো পেটে, কারো গলায়, এমন কোনো জায়গায় বাত নাই আসলে যেখানে গুলি হয়নি।
হাসান নিজেই করেছেন ভিডিও, তুলেছেন ছবি, দেখেছেন টানা রোগী সামলাতে ডাক্তারদের ক্লান্তি। কোন জায়গায়? ওখানে কি ওরে করছে না আরো বেশি করছে? আরো বেশি মানুষ আরো অনেক। 2টা মর্গ ছিল, তো ওখানে এমন একটা অবস্থা যে একটা লাশের উপর আর একটা লাশ রাখতে হয়েছে, মানে ওই স্পেসটা হয়নি যে আসলে ওই স্পেসকে লাশ রাখবে। অবশেষে 2টা মর্গে জায়গা ছিল না এবং বাহিরে লাশ রেখে আসছে। মর্গে লাশের স্তূপ থেকে কেউ কেউ খুঁজে পান স্বজনের মরদেহ, কেউ এখনো খুঁজে পাচ্ছেন না প্রিয় সন্তানের দেহটা। আন্দোলনের সময় আমার ফোন দিছিল, আমি উত্তরা গিয়েছি ওর বিষয়তে। আল্লাহ আমার সন্তান মিলে দাও, আমি একটু করে লাইছি সন্তানের লেগা। গুলি করার লোক প্রায় 2-3,000 লোক। 2 থেকে 3,000 গুলি করার লোক এখানে আসছে। 2 থেকে 3,000 সবাই গুলি, এর বেশি হবে। 19 জুলাই ইমার্জেন্সি, আইসিইউ, সাধারণ ওয়ার্ড সবখানেই আন্দোলনে আহতরা। মেঝের পর সিঁড়িতে জায়গা হয় কারো, কারো গায়ে গুলি 10টি, কারো 15 থেকে 20টি, অথচ আইসিইউতে আগেই বেড শেষ। একসাথে এত মানুষ, এইটা সামাল দেওয়া একটা চ্যালেঞ্জ ছিল। এই সিচুয়েশনটা আমরা আসলে হাসপাতালে এই ধরনের অভিজ্ঞতা আমাদের নাই যে 2 গ্রুপ মারামারি করছে, আমাদের ডাক্তার নার্সরা ভয় পাচ্ছে। ঢাকা মেডিকেল সহ হাসপাতালে মৃত্যু এখনও থামেনি। লাইফ সাপোর্টে যারা আছেন তারা চরম শঙ্কায়। নানান ইনফেকশনে আহতরা এখনও মৃত্যু ঝুঁকিতে। চোখ হারিয়েছেন বহু মানুষ, স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। 55টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 45টিতেই এখন উচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি নেই, সবাই নিরুদ্দেশ। এসব শিক্ষা প্রতিষ্ঠান চালু করাই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 55টা সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 40টার বেশি ঊর্ধ্বতন সব এখন নিরুদ্দেশ। কাজেই সবগুলোকে আবার চালু করতে হলে যে কি ধরনের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয় সেটা তো এক্ষুনি আমি যাচ্ছি আবার শিক্ষা মন্ত্রণালয়ে, এবং এই সবগুলো বিশ্ববিদ্যালয়কে চালু করাতে একটা বিরাট সমস্যা, কারণ এগুলো সবই অভিভাবকহীন। রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন নির্বাচনী এলাকায় যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। পরিকল্পনা কমিশন ও মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। জানিয়েছেন জিডিপি বাড়ানোর তুলনায় কর্মসংস্থানের সুযোগ তৈরিতেই অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিচ্ছে। উপদেষ্টা বললেন অনেক ক্ষেত্রেই সংস্কার জরুরি হয়ে পড়েছে। বিদেশ থেকে যে ঋণ পাবার কথা তার বড় অংশ এখনও ছাড় করানো যাচ্ছে না। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যয় সংকোচনের পথে চলবে বলেও তিনি জানিয়েছেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নিয়েও হতাশা ব্যক্ত করে বলেন অনেক প্রকল্পের নকশা ও ব্যয়ে বড় ধরনের বিশৃঙ্খলা আছে। কম খরচে প্রকল্প শেষ করার সুযোগ থাকলেও মূল্যায়ন ও দক্ষতার অভাবে ব্যয় বেড়েছে, যা কাম্য ছিল না। যে কমপ্লেক্স তৈরি হলো, অবকাঠামো তৈরি হলো, কিন্তু সেটা কোনো জনবল নাই, বছরের পর বছর পড়ে আছে। নতুন যাতে আর কোনো প্রকল্প এভাবে না হয় সেটার দিকে দৃষ্টি দিতে হবে। আর যেই প্রকল্পগুলো অবকাঠামোগুলো হয়ে গেছে এগুলো তো অন্তত কিছু জনবলের জন্য বরাদ্দ দিয়ে এগুলোকে চালু করা যায় কিনা সেটাও দেখতে হবে। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের সহকর্মী তৌহিদ হোসেন ছিলেন। আমরা তার কাছ থেকে আরো বিস্তারিত জানবো এই পর্যায়ে। তৌহিদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে চালু করা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যে বিভিন্ন প্রকল্প নিয়ে উপদেষ্টা কথা বললেন, কি কি জানালেন একটু জানাবেন আমাদের। বৃষ্টি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বেশ কিছুদিন আগে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফের একটি সংলাপে এসেছিলেন। সেখানে এসে তিনি একটি মন্তব্য করেছিলেন যে শুধুমাত্র কঙ্কালসার উন্নয়ন দিয়ে দেশের অগ্রগতি হয় না। উনি কঙ্কাল বলতে অবকাঠামো যেগুলো তৈরি হয়েছে বিদায়ী সরকারের বিভিন্ন সময় সেগুলোকে বুঝেছেন, কিন্তু তিনি বোঝাতে চেয়েছিলেন যে দক্ষ মানব সম্পদ, অর্থাৎ এগুলোকে তিনি মাংস হিসেবে বলেছিলেন শরীরে, সেগুলো তৈরি হচ্ছে না। আজকে ওনাকে সেই ঘটনাটি ওনাকে মনে করিয়ে দিয়ে প্রশ্নটি করা হয় কেন আপনি এই দায়িত্বটি বেছে নিলেন। উনি বলেছেন যে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি
একসাথে অনেকটা নিজের ইচ্ছাতেই নিয়েছেন, কারণ তিনি মনে করেন যেই মন্তব্যটা তিনি তখন করেছিলেন সেইটি নিয়ে এখন কন্ট্রিবিউট করার বা সেখানে ভূমিকা রাখার এক ধরনের সুযোগ তৈরি হয়েছে। সেটি বলতে গিয়ে তিনি আজকে শিক্ষা ব্যবস্থার নানা চ্যালেঞ্জের কথা বলেছেন, যদিও যেহেতু পরিকল্পনা মন্ত্রণালয়ে ছিলেন খুব বেশি শিক্ষা নিয়ে কথা হয়নি। একটি গুরুত্বপূর্ণ কথা তিনি দিন শেষে বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার এক ধরনের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের এখন প্রথম 3 জন যে ব্যক্তি অর্থাৎ উপাচার্য বা উপ উপাচার্য বা একদম শুরুর দিকের যারা দায়িত্বশীল পদে আছেন তাদের কাউকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এক ধরনের নিরুদ্দেশ। এরকম বাস্তবতায় বিশ্ববিদ্যালয় আসলে খুলে দেওয়াটা একটি বড় চ্যালেঞ্জ। সে কারণে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ঠিক দুপুর 2টা থেকে 3টা নাগাদ তিনি শিক্ষা মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি বৈঠকে বসবেন, যেখানে আসলে তিনি সিদ্ধান্ত নেবেন যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে কিভাবে খুলে দেওয়া যায়। এটি গেল শিক্ষার প্রসঙ্গ। পরিকল্পনার প্রসঙ্গে তিনি যেটি বলেছেন, আপনিও বেশ কিছু তথ্য এরই ভিতরে দর্শকদেরকে জানিয়েছেন। মূলত যেটি বলেছেন যে পরিকল্পনা মন্ত্রণালয়ে বিভিন্ন সময় প্রকল্প বাস্তবায়নে এক ধরনের প্রতিযোগিতা হয়েছে এবং এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি দুটো উদাহরণ দিয়েছেন যে এক তো রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন নির্বাচনী এলাকার প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রকল্প নেওয়া হয়েছে, সেই প্রকল্পটি আদৌ দরকার নাকি দরকার না, বা সেগুলো আসলে কতটা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন আছে বলে তিনি উল্লেখ করেছেন। যে কারণে তিনি বলেছেন যে এই ধরনের অনেকগুলো প্রকল্প একনেকে আসার অপেক্ষায় রয়েছে অনুমোদনের জন্য, সেগুলোর আগে এই প্রকল্পগুলো আরেকবার পর্যালোচনা করা হবে। এটি একটি। আরেকটি হচ্ছে মন্ত্রণালয়গুলো রীতিমতো প্রতিযোগিতা করে প্রকল্প প্রস্তাব তৈরি করে বিভিন্ন সময় পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে, সেখানে একই বাস্তবতা। সেই প্রকল্প আসলে দরকার নাকি দরকার না, কতটা অর্থনীতিতে এটি ভূমিকা রাখবে, সেটির অর্থায়নের যোগান আছে কিনা, সেগুলো অনেক ক্ষেত্রে বিবেচনা না করেই প্রকল্প মন্ত্রণালয় থেকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা প্রশ্ন করেছিলাম যে কেন এটি মন্ত্রণালয় করেছে। তারা বলেছেন যে বিভিন্ন সময় আসলে বিদায়ী সরকারের রাজনৈতিক মদদে যেসব ঠিকাদাররা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে তাদের এক ধরনের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে মন্ত্রণালয়, যে কারণে বিভিন্ন সময় আসলে প্রকল্প তৈরি করে করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য, এবং অনেক ক্ষেত্রে সেগুলো অনুমোদন হয়েও গেছে। আরেকটি ক্ষেত্রে তিনি যেটি বলেছেন যে আসলে সার্বিক দিক বিবেচনা করে ওনার কাছে মনে হয়েছে এই মুহূর্তে আসলে সার্বিক প্রকল্পের যে ব্যয় সেটি আসলে যাচাই বাছাই করার সুযোগ রয়েছে, অপচয় কমাতে হবে, মূল্যস্ফীতি কমাতে হবে। সে কারণে আসলে যে প্রকল্প একেবারেই দরকার নেই সেটি বাদে অগ্রাধিকার ভিত্তিতে যেসব প্রকল্প রয়েছে সেগুলোকে তারা বাস্তবায়ন করবেন। সবশেষ একটি প্রসঙ্গ বলে শেষ করি বৃষ্টি, সেটি তিনি বলেছেন যে আমরা বলেছিলাম যে পরিসংখ্যান ব্যুরোর তথ্য নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে, প্রশ্ন রয়েছে, বিতর্ক রয়েছে। তিনি বলেছেন যে এখন যেহেতু তিনি দায়িত্ব নিয়েছেন তিনি বিষয় সম্পর্কে ওয়াকিবহাল, তিনি আশা করেন যে পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় পরিসংখ্যান ব্যুরো থেকে আগামীতে আসলে সবচেয়ে যৌক্তিক এবং সঠিক তথ্যটাই এবং পরিসংখ্যানটাই পাওয়া যাবে। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন তৌহিদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থান আর ঘেরাও কর্মসূচির কারণে নগর জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে, এতে করে সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। সহকর্মীরা সেই খোঁজখবর রাখছেন, 2 জন সহকর্মী অপেক্ষা করছেন। শুরুতে যাব আমরা শাহবাগে, সহকর্মী লাভলি বিথি আছেন সেখানে। বিথি, আপনি শাহবাগ এলাকার চিত্র কেমন দেখছেন একটু জানাবেন। বৃষ্টির শাহবাগে সকাল 9টা থেকে কিন্তু এই এরিয়াতে কিন্তু সড়কের এক পাশ বন্ধ করে কিন্তু 2টি প্রতিষ্ঠান 2টি সংগঠনের মানুষ কিন্তু আন্দোলন করছে। শাহবাগ থেকে টিএসসি যাওয়ার যে রাস্তা, সরু যে রাস্তাটি, তার এক পাশ শুরু থেকেই বন্ধ ছিল 9টা থেকে। এরপর আরেকটি সংগঠন তারা হচ্ছে আন্দোলন করছে আরেক পাশ, অর্থাৎ রাস্তাটি খুবই সরু হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন আন্দোলন চলছে, আবার একই রাস্তায় দিয়ে যাওয়া আসার গাড়ি চলছে। তো কিছু কিছু জায়গায় দেখলাম যে গাড়ি হচ্ছে ঘুরিয়ে দিচ্ছে, রিক্সা ঘুরিয়ে দিচ্ছে। তো যাদের জরুরি কাজ আছে, যেহেতু শাহবাগ মোড়েই হচ্ছে বিএসএমএমইউ হাসপাতাল, তো অনেকে হাসপাতালের উদ্দেশ্যে টিএসসি থেকে হেঁটেই আসলে রওনা দিয়েছে, বা বিভিন্ন যে জায়গাগুলোতে জ্যাম বেশি কিছু দূর হেঁটে হেঁটে তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। সাধারণ মানুষের সাথে আমরা কথা বললাম, তারা বলছেন যে বিভিন্ন দাবি দেওয়া আছে সরকারের কাছে, তারা সেটি তুলে ধরবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই দাবি দেওয়ার সময় যে কর্মসূচি তারা দেয় সেটির জন্য রাস্তা বন্ধ করে যেন সেই ধরনের কর্মসূচি না দেয়, সাধারণ মানুষের দুর্ভোগের কথা যেন বিবেচনায় রাখা হয়। বৃষ্টি, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনার কথা বলছিলেন আপনি, ধন্যবাদ জানাচ্ছি বিথি। এবারে মহাখালীতে যাই, সহকর্মী হাসিবুল করিম অপেক্ষা করছেন। আপনি তো শুনলেনই শাহবাগের যে দীর্ঘ যানজট এবং ভোগান্তির চিত্র দেখাচ্ছিল বিথি। মহাখালীতে কি অবস্থা দেখছেন? যানজটের ভোগান্তি কিছুটা কমলো কিনা? সাধারণ মানুষের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা কি বলছেন?
বৃষ্টি এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মহাখালী এলাকায়। সকাল থেকেই কিন্তু আমি রাজধানীর বিভিন্ন রাস্তা ঘুরেছি, ঠিক যেমনটি লক্ষ্য করতে পেরেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু তীব্র যানজটের তৈরি রয়েছে। আমি বিভিন্ন সাধারণ মানুষের সাথেও কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ, প্রেস ক্লাব, পল্টনে কিন্তু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তারা আসলে বিক্ষোভ সমাবেশ করছেন। তার ফলশ্রুতিতেই কিন্তু আসলে এই যানজটের তৈরি হচ্ছে। সাধারণ মানুষের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, অনেক কর্মজীবী মানুষ যারা এই যানজটের কারণে সঠিক সময়ে তারা তাদের গন্তব্য কর্মস্থানে পৌঁছতে পারছেন না। শ্রমজীবী মানুষদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের প্রতিদিনের রোজগারের ব্যবস্থা কিন্তু কমে যাচ্ছে। এছাড়াও গাড়ির চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় আসলে অপেক্ষা করতে হচ্ছে। সাধারণ মানুষের দাবি খুব দ্রুতই যেন এই ধরনের সমস্যাগুলো আসলে উত্তরণ করা সম্ভব হয় এবং সাধারণ মানুষের কথা জানায় তারা বিক্ষোভ সমাবেশকারীরা যেন চিন্তা করে আসলে বিক্ষোভ সমাবেশগুলো দেয় এবং রাস্তায় যেন বাধাবিঘ্ন তৈরি না করে তারা এই ধরনের কর্মসূচি পালন করে। এছাড়াও সাধারণ মানুষরা ঠিক যেমনটি জানাচ্ছিলেন, তারা বলছিলেন যে এই ধরনের এই বিক্ষোভ কর্মসূচির কারণেই কিন্তু আসলে এই ধরনের যানজটের তৈরি হচ্ছে। বৃষ্টি এবং এই যানজটের জন্য ভোগান্তিও হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন আমাদের হাসিব। বৈষম্য বিরোধী ব্যানারে নানান দাবিতে এখনও রাজপথে মানুষ। প্রতিদিনই বিভিন্ন মোড় অবরোধ সহ নানা কর্মসূচি চলছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তায় যানজট তৈরি হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে স্বাভাবিকের সময়ের চেয়ে বেশি সময় লাগছে। এবং গেল কদিন ধরেই দেখা গেল যে বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন অনেকেই, কোথাও মানববন্ধন করতে গিয়ে সমাবেশ হয়ে যাচ্ছে। এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ঘেরাও করা হচ্ছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ সহ নানা ইস্যুতে এসব ঘেরাও আর অবস্থান কর্মসূচিতে রাজধানী জুড়ে যানজট লেগেই আছে। এতে করে জরুরি কাজে বের হওয়া নগরবাসী ক্ষুব্ধ। সবকিছু মিলাই এখন পর্যন্ত কিছুই বলার নাই। সাধারণ জনগণ আমরা দেখতেছি, দেখেই যাই শেষ পর্যন্ত কি হয়, কি বলবো আর। আমাদের জন্য ক্ষতি হইতেছে, রাস্তাঘাট আমরা আসা যখন বাচ্চারা ঠিক মতো যেতে পারতেছে না, বাচ্চাদের কিন্তু ভালো হইতেছে না। সাফার আমরা যারা মধ্যবিত্ত বা চাকরি করি, আমাদের সারা জীবনে সাফার করে দেব। সরকার চাইলে আমাদের সবকিছু করে দিতে পারবে না, আমাদের নিজ থেকে অনেক কিছু করা দরকার। চট্টগ্রামে রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমরা চট্টগ্রামে যেতে চাই, সহকর্মী মামুনুর রশিদ অভি অপেক্ষা করছেন, তার মাধ্যমে জানবো এখনকার চিত্র। অভি, বন্দরনগরীর আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন সেটি জানাবেন, এবং বৃষ্টি তো আসলে কয়েকদিন যাবতই টানা হচ্ছে, জলাবদ্ধতায় ভোগান্তির চিত্রটাও জানতে চাই। বৃষ্টি জলাবদ্ধতা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রামের একেবারে আগ্রাবাদ, হালিশহর সহ যে সমস্ত নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পানি উঠেছে। ফলে মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই, কারণ এর আগেও যখন চট্টগ্রামে আসলে বৃষ্টি হয় তখন কিন্তু এটি একেবারেই নিয়মিত একটি চিত্র বলা যায়। জলাবদ্ধতার কারণে মানুষের যে ভোগান্তি সেটি চরমে, একেবারে সড়ক থেকে শুরু করে বাসা বাড়ি এবং দোকানপাটেও কিন্তু পানি প্রবেশ করায় মানুষের দুর্ভোগ অনেকটাই বেড়েছে। এবং এখন যেহেতু বৃষ্টি কম, এখন আসলে বৃষ্টি কমে গেছে, ফলে যে সড়ক এবং বাসা বাড়িতে যে পানিগুলো ঢুকেছে সেগুলো ধীরে ধীরে আসলে নামতে শুরু করেছে। তবে মানুষের মধ্যে কিন্তু অনেক ক্ষোভ রয়েছে। তারা আসলে গত কয়েক দশক ধরে তারা যে এই যে পানির মধ্যে আসলে থাকেন, অর্থাৎ পানি ডিঙিয়ে যে তাদের যে অফিস আদালতে যেতে হয় এবং বাসা বাড়িতে যে পানি ঢোকে সেই ভোগান্তি কিন্তু তারা অনেক বেশি চরম। এবং আসলে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন যে এই দুটি সেবা সংস্থা রয়েছে, সিডিএ, সিটি কর্পোরেশন, এবং তাদেরকে কিন্তু তারা দুষছেন। তারা চাচ্ছিলেন যে এই যে খাল নালাগুলো যেগুলো রয়েছে সেগুলো যাতে পরিষ্কার করা হয় এবং পানিগুলো যত দ্রুত সম্ভব তাহলে সেক্ষেত্রে নেমে যাবে। এবং তারা আসলে এই দুইটি সেবা সংস্থাকে দায়ী করছেন এবং এই বিড়ম্বনা থেকে, জলাবদ্ধতা থেকে কবে মুক্তি পাবে সেটি আসলে তারা বলছেন। বৃষ্টি কবে মুক্তি পাবেন সেই প্রশ্ন করছেন তারা। ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছি সহকর্মী খোকন চৌধুরীও অপেক্ষা করছেন এবং সেখানে তো রীতিমতো বৃষ্টি হচ্ছে কুমিল্লায়। খোকন, আপনাকে দেখতে পাচ্ছি। আমরা জলাবদ্ধতা এবং ভোগান্তির কথা দেখছিলাম, জানছিলাম চট্টগ্রামের। কুমিল্লায় কি অবস্থা জানাবেন? বৃষ্টি তো এখনো হচ্ছে।
বৃষ্টি আসলে গত রাত থেকেই কিন্তু কুমিল্লার যে বৃষ্টি সেটি শুরু হয়েছে, তবে সকাল থেকেই কিন্তু আসলে মুষলধারে বৃষ্টির কারণে এখন যেই জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন সেটির একমাত্র কারণ কিন্তু আসলে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানের দৃশ্যই কিন্তু এখন একই রকম। যারা অতি প্রয়োজনে ঘর থেকে বেরিয়েছেন, সাধারণ কর্মজীবী মানুষ, শিক্ষার্থী সহ আমরা দেখেছি আসলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু যেতে হচ্ছে। অর্থাৎ যারা রিক্সা কিংবা অটো রিক্সা চলাফেরা করেন শহরে, তাদের কিন্তু আসলে কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে অনেকেই হেঁটে এই পানি দিয়ে কিন্তু আসলে যেতে হচ্ছে। ফলে অনেকেই কিন্তু আসলে এই রাস্তায় যে গর্ত রয়েছে সেই গর্তে পরে কিন্তু আহত হচ্ছেন অনেকেই, এবং চরম ভোগান্তির মধ্যে কিন্তু আসলে কুমিল্লাবাসীর সময় কাটছে। তো তারা যেটি বলছেন যে আসলে নগরীর যেই উন্নয়ন পরিকল্পনা সেটি কিন্তু আসলে বারবারই অপরিকল্পিত হওয়ার কারণে, অর্থাৎ সড়ক থেকে যে ড্রেনগুলো রয়েছে সেটি কিন্তু আসলে অপরিকল্পিত, অর্থাৎ অনেক উঁচু মানের ড্রেন করায় কিন্তু আসলে যে জলাবদ্ধতার পানি সেটি কিন্তু আসলে নিরসন হয় না। ফলে সারা বছর জুড়েই কিন্তু কুমিল্লাবাসীর এই ভোগান্তি পোহাতে হয় বৃষ্টির সময়, বিশেষ করে বৃষ্টি। আমরা শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। শিক্ষার্থীর মুখ চেপে ধরা শাহবাগ থানায় কর্মরত সেই পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএমপি জানায়, গত 31 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন এই পরিদর্শক আরশাদ হোসেন, এবং তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়েও জনগণের বিরূপ ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলে ডিএমপি জানিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে এখনও একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এরপরে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন। সেখানে নানা ইস্যুতে হাসিনা সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দিবে বিএনপি। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। পাচারকৃত অর্থ দেশে ফেরাতে ইইউর সহযোগিতা চাইলেন বিএনপি নেতারা। সকালে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর বার্নার্ড স্প্যানিয়ার। সকাল 10:30 নাগাদ তিনি বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় ইউরোপীয় জোট কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আরও বলেছেন, পুরোপুরি গণতন্ত্র কিভাবে ফেরানো যায় সেই প্রসঙ্গ আলোচনায় উঠে আসে। এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অ্যানি চৌধুরী, পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য শাম্মা উবায়েদ। আর বৈঠকে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হতে চলেছে তা নিয়ে বিস্তর আলাপ হয়েছে বলে জানান বিএনপির নেতৃবৃন্দ। সিরাজগঞ্জে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 4 জন প্রাণ হারিয়েছেন। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে মাইক্রোবাসে রাজশাহী যাচ্ছিল একটি পরিবার। সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছালে ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান জসিমউদ্দিন, স্ত্রী নার্গিস খাতুন, 2 ছেলে জামাল ও কামাল। আহত হয় মাইক্রোবাস চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরে ট্রাকের চালক ট্রাকসহ পালিয়ে গেছে। এমপি আনার হত্যা মামলার 87 দিন পর প্রথম চার্জশিট জমা দিল পশ্চিমবঙ্গ সিআইডি। শনিবার 1200 পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেওয়া হয় বারাসাত আদালতের মুখ্য দায়রা বিচারকের কাছে। চার্জশিটে
জিহাদ হাওলাদার এবং সিয়ামের নাম আছে। আরও বলা হয়, বাকি অভিযুক্তদের খোঁজ ভারতীয় পুলিশের জানা নেই। ওই দুজন ভারতীয় পুলিশের কাছে বন্দী। আর হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও চার্জশিটে কোনো তথ্য দেওয়া হয়নি। গেল 12 মে দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান আনার। 15 মে ব্যবসায়িক মিটিং করতে নিউ মার্কেটের একটি হোটেলে যান। 3 দিন পরে তাকে নিখোঁজ দাবি করে বড়ানগর থানায় একটি জিডি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস। তদন্তে বেরিয়ে আসে 22 মে নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তিনি খুন হন। হত্যার পরে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয়, যার পুরোটা এখন উদ্ধার করা সম্ভব হয়নি। কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে পাপ করেছেন এমন আক্ষেপ হতভাগ্য এক মায়ের। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার ঘটনায় আটক হয়েছে তার ছেলে। নারী হয়ে নিজ সন্তানের দ্বারা আরেক নারীর চরম অবমাননার খবরে হতবাক, বিপর্যস্ত তিনি। অসংলগ্ন কথাবার্তা হারিয়ে ফেলেছেন বেঁচে থাকার সব স্পৃহা। এই হাহাকার কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামির মায়ের। বেঁচে থাকাই এখন বিভীষিকা তার কাছে। ঈশ্বরের নামে শপথ করে বলেন, বেঁচে থাকলে আজীবন মাথা নিচু হয়ে থাকবে তার। সারা জীবন ক্ষমা চাইবেন সবার কাছে। খুব ঠান্ডা স্বরে উচ্চারিত হলেও প্রতিটি বাক্যেই ফুটে ওঠে গভীর ক্ষত, বুক ফাটা আর্তনাদ। বলেন, এমন সন্তান জন্ম দেয়াই তার জীবনের সবচেয়ে বড় ভুল। সন্তান শত পাপ করলেও মায়ের মন যে ফেলে দিতে পারছেন না নারী ছেঁড়া সন্তানকে। ছেলের ভবিষ্যৎ নিয়ে আছেন দুশ্চিন্তায়। সবকিছুর পরও ছেলের পাশে থাকতে চান হতভাগ্য এই মা। ইফাত খন্দকার, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ।